আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই, বিশেষ গুরুত্ব দিতে চাই গণভোট প্রসঙ্গকে। এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব সেলিম খান, সম্পাদক ও প্রকাশক, ফ্রন্ট পেজ, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। ফরিদুল হক, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এনসিপি আমরা জানি যে এখন জোটে নির্বাচন করছে এবং সম্ভবত 30টি আসনে আপনারা নির্বাচনে লড়ছেন, বাকি জায়গাতে আপনাদের যারা শরিক রয়েছেন। কিন্তু গণভোটের জন্য প্রচার চালাতে অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হবে বাকি আসনগুলোতে, যেহেতু এখানে প্রার্থী আছেই। এমনিতেই তো যেহেতু শরিক জোটের প্রার্থী থাকবেন, তার পক্ষে তো কাজ করারই কথা, যেটা জোটের নিয়ম যা বলে। আলাদা করে অ্যাম্বাসেডর দেওয়ার প্রয়োজন কেন পড়ছে আসলে? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এখানে একটু কারেকশন দেই শুরুতে, সেটা হচ্ছে যে জোট না, আমরা একটা আসন সমঝোতার কথা আমরা শুরুতেই বারবার বলেছি। যদিও অন্যদের পক্ষ থেকে জোটের কথা বলা হয়েছে, আমরা এটার সাথে একমত নই। আমরা একটা আসন সমঝোতার কথা বলছি এবং শেষ মুহূর্তে অনেকগুলো বাস্তবিক কারণে আমাদেরকে এই আসন সমঝোতাটা করতে হয়েছে। নতুন রাজনৈতিক দল ওই পরিমাণ প্রস্তুতি এবং সাংগঠনিক সক্ষমতা গড়ে ওঠেনি, সব কিছু মিলিয়ে এটাতে যেতে হয়েছে। এটাতে আমরা সবাই খুব বেশি কি বলে যে একেবারে খুশি মনে গিয়েছে ব্যাপারটা তাও না, বাস্তব সম্মত অনেকগুলো কারণেই আমাদেরকে যেতে হয়েছে এবং এটা নিয়ে আমাদের মধ্যে একটা স্পষ্ট মতবিরোধও আছে, মতবিভেদ না, মতবিরোধ আছে। মতবিরোধ থাকা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমি নিজেও যাওয়ার মানে জোটে কি বলে আসন সমঝোতায় যাওয়ার পক্ষে ছিলাম না। তো যাই হোক, এখন আমাদের যে জায়গাটা, যেই কারণে আমরা পক্ষে অনেকেই ছিলাম না, আমরা যে কারণে একটু ছোট করে আসন সমঝোতা আর জোটের মধ্যে কোন জায়গাটাতে ফারাক আপনারা? এটা কোনো রাজনৈতিক দৃশ্যমান ফারাক, এটা কোনো রাজনৈতিক জোট না। নির্বাচনকে সামনে রেখে কৌশলগত কারণে যে এই আসন আমাদের প্রার্থী থাকবে, ওই আসন আমাদের প্রার্থী থাকবে না, ভোটের পরে আবার আলাদা হয়ে যাবে, অন্যদের প্রার্থী থাকবে, এতটুকুই আপাতত, এতটুকুই। এর বাইরে এখন পর্যন্ত কোনো কমিটমেন্ট কিংবা অন্য কোনো কিছু নাই। জোট তো একটা লম্বা ব্যাপার, তাদের রাজনৈতিক কর্মসূচি থাকে একত্রে, ঘোষণা থাকে একত্রে, একসাথে অনেকগুলো আন্দোলনের কর্মসূচি থাকে, যদি সরকার গঠন করতে পারে তাদের একত্রে ইশতেহার থাকে, অনেকগুলো ফ্যাক্টর থাকে, সেগুলো এখনও কোনো কিছুই হয়নি। তো সেই জায়গা থেকে আমরা এটাকে সমঝোতা বলছি। এখন আমাদের জন্য যেই জায়গাটা আমরা ওই সময় বিরোধিতা করেছি কিংবা আমরা চেয়েছিলাম যে একক নির্বাচন করতে, ইভেন আমরা কিন্তু নভেম্বরের শুরু থেকে একক নির্বাচন করার জন্যই প্রস্তুতিও নিয়েছি। পুরো 2 মাস ব্যাপী আমরা প্রায় প্রস্তুতি নিয়েছি। সেজন্য দেশব্যাপী কি বলে যে মনোনয়ন ফর্ম বিতরণ করা কিংবা আবেদন ওপেন করা, 1500-র মতো মানুষের কাছে মনোনয়ন বিক্রি করা, তারপরে তাদের সাক্ষাৎকার নেওয়া, 125টাতে ধরেন প্রাথমিক মনোনয়ন দেওয়া, বাকিগুলো প্রায় রেডি ছিল। তা আমাদের যে জায়গাটা, আমরা যে কারণে আমরা কি বলে যে আমরা যারা বিরোধিতা করি, যে কারণে করি, সেটার জায়গাটা হচ্ছে এরকম যে ধরেন 30টা 50টা 100টা যাই হোক, যে জায়গাগুলোতে আপনি এখন ইলেকশন করবেন, যখন সমঝোতা করেন, বাকি জায়গাগুলোতে আপনার যে সংগঠন আছে তারা কিন্তু একরকম বসে থাকে, তারা একরকম ধরেন সেকেন্ডারি হয়ে যায়। ধরেন ওইখানে যদি জোটও হয়, সে কথার কথা যদি জোটও হয়, তাহলে জোটের এ দল যদি এক জায়গায় প্রার্থী দেয়, তখন বি দলের কর্মীরা কিন্তু ওইখানে সেকেন্ডারি হয়ে যায়। তাদের কিন্তু আসলে এ দলের কর্মীদের সাপেক্ষে তারা কাজ করে, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে। যেহেতু আমাদের নতুন দল, আমাদের নেতা কর্মী সাংগঠনিক ভিত্তি, এই যে জায়গাটা এইটা, এবং আমাদের যারা সমর্থক কিংবা ভোটার, তারা কেউ ওই অর্থে আমাদের প্রপারলি লয়াল না। তো তাদেরকে আপনি যেভাবে বলবেন তারা সেভাবেই মুভ করবে, এটা হওয়ার সম্ভাবনা খুব কম বলে আমাদের কাছে মনে হয়েছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মানে ধরেন নতুন একটা রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান তো জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, যারা একটা নতুন রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে। এই পুরনো বাকি দলগুলো তো বাংলাদেশে ইতিমধ্যেই ছিল, এমন তো না যে এই দলগুলো নতুন করে এসছে। নতুন করে আসা জাতীয় রাজনীতিতে অন্যতম বড় রাজনৈতিক দল এনসিপি, তাদেরকে যে সমর্থন দিয়েছে, এই এত দল থাকার পরেও, তার মানে হচ্ছে যে এখানে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান ঘটেছে। এই যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী, তাদের একটা এজেন্সি আছে, সেই এজেন্সিটা আছে এনসিপির কাছে জমা দিয়েছে, খেয়াল করেন, তার মধ্য দিয়েই তো এনসিপি গঠিত হওয়া। এখন তাকে যদি আপনি ভোট দেওয়ার সুযোগটাই না দেন, তাহলে এই লোকগুলো কোথায় যাবে? আপনি তো তার এজেন্সি কেড়ে নিলেন। এই জায়গাটা ছিল আমাদের মূল কনফ্লিক্টের জায়গা। এখন ধরেন আমরা এটাকে কভার আপ করার চেষ্টা করতেছি, যেহেতু ঘটনাটা ঘটে গেছে, আমরা কভার আপ করার চেষ্টা করতেছি যে এই 270 আসনে, যেখানে ধরেন
মানে আপনি ইলেকশন করলে কি হতো, সে ধরেন আমি ইলেকশন করছি না, কিন্তু আমি যদি ইলেকশন করতাম, আমি যদি 5% ভোট পাইতাম, তাহলে ওই অন্তত ওই 5% মানুষের লিগ্যাল প্রতিনিধি কিন্তু আমি অন্তত অতটুকু কথা বলতে পারতাম, এবং পুরো এলাকায় আমার একটা পরিচিতি তৈরি হওয়া, সাংগঠনিক ভিত্তি তৈরি হওয়া, মানুষের সাথে আমার একটা যোগাযোগ তৈরি হয় নির্বাচনের মধ্য দিয়ে, যে সেটা যত সহজে তৈরি হয়, অন্য সময় কিন্তু এই তৈরি করাটা এত সহজ না। এর বাইরে আরেকটা ব্যাপার আছে যে বাংলাদেশে গত 16 বছরের ফ্যাসিবাদী শাসন থাকার কারণে যারা রাজনৈতিক কর্মী তারা কিন্তু অ্যাভেলেবেল, খুব স্পন্টেনিয়াসলি স্বাভাবিকভাবে মানুষের কাছে যেতে পারেন। এই অ্যাম্বাসেডররা কি করবেন? এই অ্যাম্বাসেডররা প্রধানত জুলাই সনদের পক্ষে প্রচারণা চালাবেন। জুলাই সনদের পক্ষে কি কি চেঞ্জ জুলাই সনদে আসতেছে সেটা ঘরে ঘরে যে বোঝানো, এবং এই জুলাই সনদ বাস্তবায়ন হলে কিংবা হ্যাবট জয়যুক্ত হলে আমাদের এখানে রাষ্ট্রের কি কি কাঠামোগত পরিবর্তন হচ্ছে সেগুলো বোঝানো, এবং জুলাইয়ের মধ্য দিয়ে যে রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে কিংবা জনগণ তার যতটুকু শক্তির ক্লেম করেছে, এইটাকে সে যে বাস্তবায়ন করার জন্য গণভোট সে যখন দিবে, তার মধ্য দিয়ে গণভোটের মধ্য দিয়ে কি হচ্ছে, সে কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, হ্যাঁ ভোটের পক্ষে সে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিন্তু সে পরবর্তী পার্লামেন্টের হাতে তুলে দিচ্ছে। এটা কিন্তু তার একদম সুপ্রিম পাওয়ার, এইটা তো জনগণকে বোঝাতে হবে, বোঝানোর জন্য। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, একটু আপনার কাছ থেকে জানতে চাই, সব সরকারি যোগাযোগে, পত্র, আদেশ, প্রজ্ঞাপন ইত্যাদিতে গণভোটের লোগো ব্যবহার সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ সংক্রান্ত ব্যানারে দৃষ্টিনন্দনের স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কি একটা সাম্প্রতিক সময় একটা আলোচনা উঠছে যে সরকার গণভোটের পক্ষে বা হ্যাঁ ভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে, এটি একটি নির্দেশনা একেবারে আনুষ্ঠানিকভাবে। আপনি কোনো ব্যত্যয় দেখেন? এই সরকার, এই 5ই আগস্টের পরে এই সরকারের ফরমেশন, উপস্থিতি, কার্যক্রম সবই রিফর্ম ঘিরে, এবং আমরা সবাই রিফর্মের পক্ষে। সো যারা এই পুনর্গঠন রিফর্মের পক্ষে, তাদের জন্য আসলে না ভোট দেওয়ার কোনো অপশন নেই, ভোটটা হ্যাঁই হতে হবে যারা রিফর্মের পক্ষে। সো এই গভর্নমেন্ট হ্যাঁ ভোটের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক, কারণ এরাই রিফর্ম করার জন্যে পুরো দেশবাসী একটা কনসেনসাস ফর্ম হয়ে এনারা আসছেন, রিফর্ম হয়েছে। হ্যাঁ, রিফর্ম কতটুকু হবে, কতদিন লাগিয়ে করবে, এটা নিয়ে একটা পলিটিক্যাল ডিসপিউট ছিল। কিপিং অ্যাসাইড দ্য পলিটিক্যাল অ্যাসপেক্ট, রিফর্মের কনটেক্সটে যদি থাকি, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এখানে কোনো ব্যত্যয় ঘটছে বা কিছু হচ্ছে, বরঞ্চ হ্যাঁ সরকার নিজে সফলতা পাওয়ার জন্যে, এবং এই যে ফ্যাসিবাদী আন্দোলন হওয়ার পরে ফ্যাসিস্ট দূর করে দেশকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য, এবং আমরা অতীতে যা দেখেছি সেই জায়গায় যেন আমরা ভবিষ্যতে ফিরে যেতে না পারি কেউ চাইলেও, সেই জায়গাটার থেকেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ ছাড়া কোনো উপায় নেই। তো ওইটা ব্যত্যয়ের আমি কোনো দেখছি না। একটু সেলিম ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে তার কথাটি অবশ্যই এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু আলোচনাটা ছিল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন আইনি বাধা না থাকায় গণভোটের প্রচারণা চালাবে সরকার, এবং একই কথাটি উচ্চারণ করছেন, সরকার হচ্ছে সংস্কারের সরকার, এই সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কারকে একটি প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা করছে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, সাম্প্রতিক সময় আসলেই আলোচনাটা ছিল যখন সরকারি প্রচারণা চালাচ্ছিল, আপনি কোনো সরকারের প্রচারণা বা এই কার্যক্রমকে কোনো ব্যত্যয়? আসলে ফরিদুল এবং ইজাজের কথার রেশ ধরেই আমি বলছি, বিষয়টা হচ্ছে যে এই সরকারটা এসছে তো রিফর্মের এজেন্ডা নিয়ে, রিফর্মের দায়িত্ব দিয়েছে জুলাই তাকে, প্রথমত রিফর্ম, তারপরে বিচার, নির্বাচন, এই তিনটা জায়গা, তো তিনটা এজেন্ডা নিয়ে এই সরকার, আমি মনে করি জুলাইয়ের কাছে দায়বদ্ধ একটি সরকার। জুলাই মানে গণ অভ্যুত্থানের কাছে, গণ অভ্যুত্থান মানে দেশের জনগণের কাছে। তো এই সরকার প্রথমত জনগণের কাছে দায়বদ্ধ তিনটা কারণে। এই জন্য আমার কাছে যেটা মনে হয়, এই সরকার আরও আগে থেকে তার গণভোটের ব্যাপারে প্রচারণা চালানো উচিত ছিল, এবং আরও এক্সটেন্সিভ লেভেলে চালানো উচিত ছিল। কিন্তু আমরা নানানভাবে সোশ্যাল মিডিয়াতে এখন সাংঘাতিক একটা ফ্যাক্টর দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে যে একটা প্রচারণাটা চলে যাচ্ছে, সেটা কিন্তু মানুষের মস্তিষ্কে ঢুকে যায়। তারপরে যতই আমি কারেকশন করার চেষ্টা করি না কেন আইনগতভাবে, বা আমার মানে ফিক্সড মিডিয়া যেগুলো আছে সেগুলোর মাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে, ওইটা কিন্তু তত দূর গিয়ে আর পৌঁছায় না। এটা একটা বড় ঝামেলা তৈরি হয়েছে। রিসেন্টলি আমরা খেয়াল করছি যে কোথাও কোথাও বিএনপির অনেক নেতারা না ভোটের পক্ষে কথা বলছেন।
অনেকেই। পরশুদিন আমি একটা গিয়ে দেখলাম যে আমি নিজেও সেটা আবার রিপোস্ট করেছি যে ফখরুল ইসলাম আলমগীরের দিয়ে এটা বিএনপির অফিসিয়াল ভার্সন, এরকম একটা ফটো কার্ড। পরশুদিন যখন আমি এটা পেলাম, তার আগ পর্যন্ত কিন্তু আমি খুব সংশয় ছিল এবং খুব এক ধরনের মানে অনিশ্চয়তা আমার মধ্যে ছিল যে বিএনপির মতো একটি বড় দল যদি না ভোটের পক্ষে এরকম মানে অপ্রাতিষ্ঠানিকভাবে প্রচারণার জায়গায় চলে যায়, তাহলে কিন্তু গণভোটের জায়গাটা সাংঘাতিকভাবে হ্যাম্পার্ড হবে। এটা আমার মধ্যে খুব শঙ্কা ছিল। তো যখন আমি ওই ফটো কার্ডটা পেলাম, বিশ্বাস করো যে আমি খুব দ্রুত ওইটাকে রিপোস্ট করলাম যে বিএনপির নেতাকর্মীরা যেভাবেই নেন না কেন, গণভোটে যতটুকু অগ্রগতি হয়েছে সংস্কারের পক্ষে ঐকমত্য কমিশনে, ঠিক ততটুকু নিয়ে আমরা নতুন বাংলাদেশের যাত্রাটা শুরু করি না কেন। হ্যাঁ, হয়তোবা এই ঐকমত্য কমিশনে যেটা হয়েছে তাতে কিছু নোট অফ ডিসেন্ট আছে, তাতে কিছু ডিসপিউট আছে, সবই ঠিক আছে, কিন্তু মিনিমাম একটা অগ্রগতি তো হয়েছে। সেটা 5% হোক, 10% হোক, 25% হোক, 100 ভাগ হয় নাই। 100 ভাগ কি হওয়া সম্ভব? সম্ভব না। এই 25% নিয়ে আমরা গণভোটের মাধ্যমে এটাকে আইনগতভাবে বৈধতা দিয়ে, বা জনগণের বৈধতা তো হয়েই গেছে আসলে, হ্যাঁ, যেহেতু জুলাই এটার ম্যান্ডেট দিয়েছে। তো সেই জায়গাটা করার জন্য বিএনপি, আমি মনে করি এখনও বিএনপিকে আসলে এটাকে প্রাতিষ্ঠানিকীকরণের ব্যাপারে বিএনপিকে আরও জোরালো ভূমিকা নিতে হবে। সেটা হতে পারে একটা যে বিএনপি যেখানে যেখানে সমাবেশ করবে সেখানে সেখানে বিএনপিকে বলতে হবে গণভোটের পক্ষে তার নেতাকর্মীদের, তাইলে এই যে গ্যাপটা দূর হবে। নেতৃ পর্যায় থেকে ন্যাশনাল লেভেল একটা কনফারেন্স করা যেতে পারে, ক্ল্যারিয়ন কল দেওয়া যেতে পারে যে এটা নিয়ে কোনো বিভ্রান্তি নাই, নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, এই গণভোটের পক্ষে আমরা, এরকম একটা ক্ল্যারিয়ন কল বিএনপির পক্ষ থেকে আসতে হবে এবং খুব ইমিডিয়েটলি আসতে হবে। সময় কিন্তু খুব কম আমাদের আসলে, এটা একটা দিক। আর এনসিপির ফরিদুল যেটা বললেন যে তাদের জোট করা বা ব্যাপারে, এই ব্যাপারে একটু আমি বলি যে তারা অ্যাম্বাসেডর নিয়োগ দেবেন যেখানে যেখানে তাদের প্রার্থী থাকবে না সেখানে মনে হয় অ্যাম্বাসেডর থাকবেন। তা আমার কাছে একটা জিনিস মনে হয় যে হোয়াই নট জুলাইয়ের পদযাত্রা যেটা করলেন ওনারা, এনসিপি যেটা করলেন, ওই রকম একটা পদযাত্রা কেন এনসিপি উদ্যোগ নিচ্ছে না? এটা কিন্তু আরও এফেক্টিভ হয় যে জুলাইয়ের মতো জুলাই পদযাত্রা যেটা করেছিলেন ওরকম একটা পদযাত্রা গণভোটের পক্ষে যদি এনসিপি করে, কারণ এনসিপির নেতাকর্মীদেরই কিন্তু মানুষ জুলাইয়ের এজেন্সি দিয়ে দিয়েছে, বিএনপি কিন্তু দেয় নাই। এটা কিন্তু একটা দেখার বিষয়। প্রথমত জুলাইয়ের এজেন্সি জনগণ দিয়েছে হচ্ছে এনসিপিকে, তার ভিত্তিতে এনসিপি দল গঠন করেছে ওইটার উপর ভিত্তি করে। কিন্তু এখন এনসিপি কি কারণে তারাই মানে কি বলে পেছনের দিকে যাচ্ছে যে না আমরা এতগুলো আসনে নির্বাচন দিয়ে আমরা সামলাতে পারবো না, আমরা নতুন দল, আমরা অনভিজ্ঞ। নির্বাচন কিন্তু আসলে অনভিজ্ঞতাই হয় না, নির্বাচনে অভিজ্ঞতা লাগে না। আমি মনে করি মানুষ যত দ্রুত স্বতঃস্ফূর্তভাবে নিবে সে ভোটটা যায় দিবে, ওইখানে অভিজ্ঞতা অনভিজ্ঞতা কোনো ম্যাটার করে না আসলে। না হলে 70-এর নির্বাচনে আন্দোলনের অভিজ্ঞতা ছিল আওয়ামী লীগের, তার কিন্তু নির্বাচনের অভিজ্ঞতা ছিল না, লোকজন যে ভোট দিয়ে দিছে। ভোটটা কোনো অভিজ্ঞতা অনভিজ্ঞতা লাগে না। তো আমার মনে হয় এনসিপি যদি তার ওই আগের অবস্থানে থাকতো তাহলে তারা যে শতাংশের অনুপাতে ভোটটি পেত, সংখ্যা তো কম পেত, কারণ আমাদের নির্বাচনী সিস্টেমেই সংখ্যা এবং ভোটের অনুপাতে একটা ঝামেলা হয়ে যায়, কিন্তু তারা আপার হাউসে একটা বড় প্রতিনিধিত্ব রাখতে পারত। এই 5টা বছর হয়তো তাদের অপেক্ষা করত, কিন্তু সামনের নির্বাচনে তাদের জন্য বিশাল একটা সম্ভাবনা ছিল বলে আমি মনে করি, যেটা এনসিপি নিজেই গলা টিপে হত্যা করেছে। জি, আমি একটু ব্যারিস্টার রিজাত কবির একটু সেলিম ভাইয়ের কথা রেশ ধরে জানতে চাই। এটিও তো সত্যি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিন্তু এর বাইরে বিএনপির কোনো প্রার্থীকেই আমরা গণভোটের পক্ষে কোনো ধরনের কথা বলতে দেখি না, মানে হ্যাঁ ভোটের পক্ষে বা না ভোটের কোনোটাই বলেন না, তারা পক্ষে বিপক্ষে কোনোটাই। এটা কি তাদের একটা রাজনৈতিক কৌশল না কি আসলে? না, এটা কোনো রাজনৈতিক কৌশল না, এটা বিএনপি বড় একটা দল, এটা কিছু স্টেপস আছে, প্রসিজিওর আছে। যেরকম ধরেন এখনও কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহার দেয়নি, এটা কিন্তু প্রস্তুতি চলছে। এবং আমি যতটুকু জানি যে এই ইশতেহারটা আপনার একটা সম্মিলিত আকারে আপনার এখানে জিয়া রহমান সাহেবের 19 দফা থাকবে, ভিশন ম্যাডামের ভিশন 2030-র একটা থাকবে, আমাদের নেতা তারেক রহমানের 31 দফার একটা থাকবে, এবং জুলাই সনদের আলোকে এই সবগুলির আলোকে একটা ইশতেহার প্রস্তুতি করা হচ্ছে। সো এত বড় দল, সিদ্ধান্তের ব্যাপার আছে, অ্যাপ্রুভালের ব্যাপার আছে, সময়ও কম, তাড়াহুড়া চলছে। এটা যখন বিএনপি নিয়ে মাঠে নেমে যাবে, এটা যখন প্রস্তুত হয়ে যাবে, আমার মনে হয় আপনাদের এই ধোঁয়াশাটা বা এই কনফিউশনটা এটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন
সেলিম ভাই যেটা বললেন আমি কিন্তু অস্বীকার করছি না, অনেকে বুঝে না বুঝে, আবার কিছু আছে গুপ্তচর আছে বুঝেও বিএনপিকে মেলাইন করার জন্য হয়তো এরকম কাজ করতে পারে, কিন্তু অফিসিয়ালি বিএনপি এখনও না কথা বলে নেই, বরঞ্চ মির্জা ফখরুল ইসলাম স্যার যেটা বলেছেন যে সংস্কারের পক্ষে যারা তাদেরকে হ্যাঁ ভোট ছাড়া তাদের কোনো উপায় নেই। তো এখন পর্যন্ত বিএনপির থেকে এন্ডোর্সমেন্ট অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে হ্যাঁ। এখন পর্যন্ত বা এখনো এর মানে কি, মানে এরকম সম্ভাবনাও আছে নাকি? না, কোনো সম্ভাবনা নেই। বলছি যে এখন মানে স্ট্যান্ডিং কমিটির থেকে না আসা আগ পর্যন্ত আপনি তো দলের সিদ্ধান্তটাকে ফাইনাল ধরতে পারছেন না, কিন্তু আপনি যদি দলের স্পোক্স পারসন বা অফিসিয়াল স্টেটমেন্টটা এখন পর্যন্ত স্ট্যান্ডিং কমিটির অ্যাপ্রুভাল ছাড়া যদি আপনি ধরতে চান, তাহলে সেটা হচ্ছে যে আমাদের মহাসচিব যেটা বলেছেন সেটাই। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, কিছু লোক বুঝে না বুঝে করছে, কিন্তু ইশতেহারটা চলে আসলে জিনিসটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। কথার প্রেক্ষিতে একটু বলতে চাই, আসলে আমি আমার কথায় বলেছি শঙ্কার কথা, সময় খুব কম আমাদের, আসলে ভোট খুব দ্রুত। আমি 2 লাইনে একটু বলবো যে জুলাই ঐকমত্য কমিশনে যে ঐকমত্যটি হয়েছে এটাতে তো বিএনপি একমত, এর জন্য কিন্তু বিএনপির আবার স্ট্যান্ডিং কমিটির এর দরকার আছে বলে আমি মনে করি না। গণভোট ইশতেহার দুই জিনিস। গণভোট কিন্তু ইশতেহারের মধ্যে আসার কথা না। ইশতেহার আসবে আগামী 5 বছর তারা কিভাবে সরকার চালাবে, কি করবে না করবে ইত্যাদি। তো গণভোটের বিষয়টা কেন বিএনপি এখন পর্যন্ত ক্ল্যারিয়নলি কল করছে না? এটার জন্য তো সে তো একমত। বিএনপি এমন না, কিছু নোট অফ ডিসেন্ট আছে যেটা গণভোটে আমি আপনার কাছে একটু জানতে চাই। এটা আমি জাস্ট এই বলে নিই, আমার ইয়েটা ওই জায়গায়। সেটা ঠিক আছে, আপনি এই প্রশ্নটা করতে পারেন, কিন্তু বিএনপি দল হিসাবে বিএনপির নিজস্ব একটা ধারা আছে, চিন্তাধারা আছে, কৌশল আছে, স্ট্র্যাটেজি আছে, বিএনপি সেভাবে যাবে। আপনার যে আশা আকাঙ্ক্ষা এটা অহেতুক না, কিন্তু বিএনপির তরফ থেকেও তাদের নিজস্ব একটা কি বলবো স্টেপস আছে, কৌশল আছে, যেটা সময় মতো তারা এগোবে, বলবে এবং ক্লিয়ার করে দিবে। এবং আমি বিশ্বাস করি যে যেই মুহূর্তে বিএনপি তার সব কিছু একসাথে করে একটা প্যাকেজ হিসেবে বের করে নিয়ে আসবে, আপনাদের সবার আশা আকাঙ্ক্ষা, আমি মনে করি না যে আপনারা হতাশ হবেন। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। সেলিম ভাই, একটু আপনার কাছে আবারও গণভোট প্রসঙ্গটা বিষয়ে জানতে চাই। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে। একটু আপনার কাছে জানতে চাওয়া যে আসলে গণভোটে হ্যাঁ জিতলে বৈষম্য কমবে কিনা, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কিনা, শিক্ষা স্বাস্থ্য সহ যে বিষয়গুলো নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি, সংস্কার কমিশন হয়নি, সেই জায়গায় জনগণের সেবা মিলবে কিনা? জুলাই সনদ বা যেটা ঐকমত্য কমিশনের যে বিষয়টি, এইটি হলে যে আসলে বৈষম্য কমবে এই বিষয়টা আমি মনে করি না। বৈষম্য কমানোর বিষয়টা টোটালি একটি রাষ্ট্রনৈতিক কর্মসূচির বিষয়। রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে তার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে, এইটার উপরে নির্ভর করবে বৈষম্য কমবে কি কমবে না। এটা আমরা যদি অতীতের সরকারগুলো দেখি, তাদের বিভিন্ন নির্বাচনী ইশতেহার দেখলেও সেটা বোঝা যায়। সেটা নির্ভর করছে যে সামনে ক্ষমতায় এসে যে দলটি ক্ষমতায় আসবে তারা কিভাবে রাষ্ট্র চালাবে। আমি সরকার চালাবে বলছি না, কারণ সরকার একজন ম্যানেজার, সে রাষ্ট্র চালায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রিজওয়ানা হাসানদের মতো উপদেষ্টারা বিভিন্নভাবে, উপদেষ্টা তো অনেক কথাই বলেন, তারা তো মন্ত্রী, আসলে মন্ত্রীরা অনেক কথাই বলেন, তাদের কোনো দায় থাকে না, হ্যাঁ, দায় যত জনগণের। তো সেইখানে ওনারা বলছেন যে এইটা জনগণের আনবে, আমি মনে করি না। কারণ এইটা একটা মিনিমাম অগ্রগতি। জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায়, জন অভিপ্রায়, যে সংস্কারকৃত রাষ্ট্রটি তারা চেয়েছে বা যে সাংবিধানিক সংস্কার তারা চেয়েছে, যে এইরকম প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মৌকুব করে দিতে পারে, এই যে স্বেচ্ছাচারিতা দেখেছে তারা, গত স্বেচ্ছাচারিতার হানিমুন পিরিয়ড দেখেছে তারা, এইটার বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়েছে এবং এইটা কিভাবে করা যায় সেইটার প্রতিকার চেয়েছে। এবং সেইটার প্রতিকার আসলে আমি মনে করি গত 10 বছর ধরেই নানাভাবে কিভাবে হতে পারে, এর বীজগুলো কোথায়, এই যে স্বেচ্ছাচারিতা হচ্ছে সংবিধানের নামে, রাষ্ট্রের নামে, এইগুলোর বীজগুলো কোথায় কোথায়, এইগুলো গত 10 বছরে এক ধরনের রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে মানুষকে জানানো গেছে বা বোঝানো গেছে। যে কাজটি আসলে আমি বলবো যে যদি আমি এর সবচেয়ে বেশি ক্রেডিট দেই সেটা রাষ্ট্রচিন্তাকে দেই, বা রাষ্ট্রচিন্তা থেকে পরবর্তীতে রাষ্ট্র সংস্কার আন্দোলন, যেখান থেকে বিএনপির 31 দফার মতো একটা দফা এসছে,
গণতন্ত্র মঞ্চ হিসেবে রাষ্ট্র সংস্কার সেখানে থেকেছে, এক ধরনের প্রভাব বিস্তার করেছে যতটুকু আমি জানি সাংবাদিক হিসেবে। তো যেটা আসলো যে বৈষম্য কমবে না, এটাতে বৈষম্য, এটা বৈষম্য কমানোর বিষয় না, এটা হলো রাষ্ট্রের পরিচালন পদ্ধতিকে জনগণের জনমুখী করা, দায়বদ্ধতার জায়গায় নিয়ে যাওয়া, জবাবদিহিতার জায়গায় নিয়ে যাওয়া। এইটা হচ্ছে জুলাই সনদ বা এই যে ঐকমত্যগুলো হয়েছে, যেখানে বিএনপিও কিছু নোট অফ ডিসেন্ট সহ এটাতে একমত হয়েছে। এবং সেগুলো কি হবে, একটা বিষয় কিন্তু মনে রাখার বিষয়, যেটা আমরা কোনোভাবেই আলোচনায় আনছি না, কোনো দলই আনছে না, বিএনপিও আনছে না, জামাতও আনছে না, অন্যরা তো ছোটোখাটো দল। সেটা হচ্ছে যে এই নির্বাচনটি কিন্তু শুধু ক্ষমতা বদলের নির্বাচন না, একই সাথে এই নির্বাচনটি একটি সংবিধান সংস্কার সভার নির্বাচন। যারা ওই 200 দিন বা 200 অমুক এতদিন তারা এই জুলাই সনদ দিয়ে বিতর্ক করবে, এই এমপিরাই কিন্তু নির্বাচিত এমপিরাই করবে, তারপরে তারা একটা সিদ্ধান্তে আসবে, তারা একটা চূড়ান্ত নির্বাচনী যে ভাইব, তাতে কি আসলে সেটি মনে হয় যেটি আপনি যেটি কথা বললেন সংস্কারের নির্বাচন ক্ষমতা বদলের মতোই তো এটা মনে হচ্ছে? ওঠানো উচিত ছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই। সেক্ষেত্রে বড় দলগুলোর দায় আরো বেশি থাকে এই জায়গায়, এবং সরকারের একটা দায় আছে, সরকারও কিন্তু সেই জায়গায় যাচ্ছে না, সরকার গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। সরকারকে একবারও বলছে যে এইটা সংবিধান সংস্কার সভার নির্বাচন একই সাথে না, সরকারের দিক থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো আমরা পাই নাই। তো এই জায়গাগুলোতে আসতে হবে। সংবিধান সভা সংস্কার সভার নির্বাচনটা কেন, এই যে ঐকমত্য হয়েছে, এই যে জুলাই সনদ হয়েছে, এইগুলো নিয়েই তো আলোচনাটা হবে। নোট অফ ডিসেন্টগুলো তখন মীমাংসা হয়েও যেতে পারে, হতেই তো পারে। আমরা সেই সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার যে বাইবেলটি, এই বাইবেলে যে সমস্ত স্বেচ্ছাচারিতার জায়গা ছিল বা যে সমস্ত স্কোপ ছিল, সেইগুলোকে দূর করব আমরা। যেমন এই যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি একজন থাকতে পারবে না, বা যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদীয় দলের নেতা হবেন, তিনি আবার দলের নেতা হবেন, এই জায়গাগুলো করা, ডিসাইড করা, যেগুলোকে আরও জনমুখী করা, যাতে এরা স্বেচ্ছাচার না হয়ে উঠতে পারে, যেটা আমরা গত 16 বছরে নিষ্পেষিত হয়েছি একদম প্রত্যক্ষভাবে, বা জুলাইতে আরও বেশি, যে রিপা গোপের মতো মানুষকে হেলিকপ্টার দিয়ে, বাচ্চা মেয়েটাকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হলো, এর মতো নৃশংসতা তো হইতে পারে না। সেই থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে পথ পদ্ধতিগুলো, সেইগুলোকে কতটা দায়বদ্ধ করা যায় মানুষের কাছে। কারণ যেহেতু জনগণের অভিপ্রায়ে রাষ্ট্র গঠিত হয়, জনগণের অভিপ্রায়ের ফল হচ্ছে ওই জনগণের রাষ্ট্র পরিচালনার দলিলটি সাংবিধানিক আইন। এখন আমাদের সামনে যেটা রিজওয়ানা বলেছেন যে বৈষম্য কমানোর জন্য আরো তিনি বৈষম্য কমানোর কথা বলেননি, বলেছেন জনগণের কাছে ক্ষমতার ভার পৌঁছে দেওয়ার কথা। না, এটা তো আসলে বলি আমরা, আমাদের 72 সংবিধানেও আছে, জনগণের অভিপ্রায়ে এই রাষ্ট্রটি গঠিত হইল এবং জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু জনগণকে সকল ক্ষমতার উৎস করতে হলে তো রাষ্ট্র পরিচালন পদ্ধতিটাকে ঠিক করতে হবে আগে, প্র্যাকটিসটিও দরকার। জি, ফরিদুল হক, একটু আপনার কাছে জানতে চাই, ভিন্ন প্রসঙ্গে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে নাহিদ ইসলামের অভিযোগ। একটু জানতে চাই আপনার কাছে, ঢাকার ধামরাইয়ে আপনাদের দলের ঢাকা 20 আসনের প্রার্থী নাগরিক পার্টি মনোনীত ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, তিনি প্রচারণাই শুরু করে ফেলছিলেন কয়েকদিন আগে। এটি কি লঙ্ঘন কিনা? এছাড়া বিভিন্ন জায়গায় এনসিপির প্রার্থীরাও দোয়া চাইছেন, প্রচার চালাচ্ছেন না কেউ, কিন্তু দোয়া চাইছেন। এটিও কি নির্বাচনী লঙ্ঘন কিনা? তার এই অভিযোগটি কি অন্যদের বিরুদ্ধে নাকি নিজেদের সহ সবার বিরুদ্ধে? দোয়া চাওয়া এবং বলে যে বিভিন্ন জায়গাতে মানুষের সাথে যাওয়া, কথাবার্তা বলা, এটা বাংলাদেশের সবাই করতেছে, একদম সব জায়গাতে সব প্রার্থীরাই করতেছে, বিভিন্ন ফর্মে করতেছে। মসজিদে আপনার নামাজের শেষে বক্তৃতা দেওয়া কিংবা নামাজের শুরুতে বক্তৃতা দেওয়া, জুম্মার নামাজের আগে খুতবার সময় কথা বলা, এগুলো সব সারা বাংলাদেশে সব প্রার্থীরাই করতেছে। এখন এটা নির্বাচন কমিশন ঠিক করতে পারবে যে কীভাবে হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের আচরণবিধির নির্ধারিত কিছু রুলস আছে যে এই কাজ করা যাবে না, এইগুলো করতে পারবে। তো প্রার্থীরা কিন্তু মূলত এটার মধ্য থেকেই কাজ করছে যে এই কাজ করা যাবে না। এখন এইখানে একটু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে মিডিয়া এবং ধরেন কিছুটা সোশ্যাল মিডিয়া এবং একটু ভাইব ক্রিয়েট হয় না, ভাইব ক্রিয়েটে বিশেষ করে তারেক রহমান সাহেব দেশে আসার পরে একটা ভাইব ক্রিয়েট হয়েছে যে সম্ভবত বিএনপি ক্ষমতায় চলে আসতেছে। এই কারণে যত পাওয়ার সেন্টার আছে সব দেখা যায় কেমন যেন তার দিকে ঝুঁকে পড়তেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন গতকালকে সম্ভবত সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে ওনার একটা মত বিনিময় ছিল। তা আমি এখানে দেখলাম যে যেগুলো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিংবা রাষ্ট্রীয় অথবা স্বায়ত্তশাসিত যে সংবাদ সংস্থাগুলো, সেইখানকার প্রধানরা গিয়ে ওইখানে কথা বলে আসছেন। এখন একজন দলীয় প্রধান, সামনে নির্বাচন, যিনি একটা রাজনৈতিক
দলকে প্রতিনিধিত্ব করতেছেন কিংবা একটা জোটকে প্রতিনিধিত্ব করতেছেন, সম্ভবত উনি ওই জোটের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, ওনার ইয়েতে এরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভি কিংবা বাসসের যিনি আছেন উনি আমাদের খুব কাছের বড় ভাই মাহবুব ভাই, এখন উনারা আসলে যেতে পারেন কিনা, এটার আইনগত কোনো ব্যাপার আছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু নৈতিক একটা জায়গা তো আছে যে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তো মানে উনি এই জায়গায় আসলে যেতে পারেন কিনা, এই জায়গাগুলো বোধহয় আমাদের ভেঙে গেছে। তো এইখানে আমাদের কাছে কিছুটা মনে হতে পারে যে কি বলে যে আচরণগত কিংবা কি বলে প্রচারণার ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় ঘটতেছে। আরেকটা ব্যাপার যেটা ঘটেছে, আমি মাঝখানে 2-3 দিন আগে এটা বলেছিলাম যে তারেক রহমান সাহেবের যে আজকে থেকে সম্ভবত যে শুরু হওয়ার কথা সেটা যেহেতু ওনারা করেছে, এটা আমি তো ওনাদেরকে সাধুবাদ জানাই, আমি কিন্তু তখন এটার বিরোধিতা করেছিলাম 2 দিন আগেও, যে আমি বলেছি এটা করাটা ওনাদের ঠিক হচ্ছে না। কেন উনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, উনি যদি যে নাও মানে ভোট নাও চান, ঘটনা কিন্তু ওইটাই ঘটবে। গণভোট এবং এই ইস্যুতে আমার একটু কথা আছে, আমি 1-2 মিনিট একটু বলতে চাই। সেটা হচ্ছে যে এজাজ ভাই বলার চেষ্টা করেছেন, কিন্তু সামহাউ কেন যেন বিএনপির একটু দ্বিধা আছে। কিন্তু বিএনপি তো জুলাই সনদে স্বাক্ষর করেছে, আমরা তো সবাই দেখেছি, একেবারে ঢাকঢোল পিটিয়ে, যে স্বাক্ষর প্রপারলি হয় নাই বিধায় এনসিপি পর্যন্ত স্বাক্ষর করতে যায়নি, ঢাকঢোল পিটিয়ে স্বাক্ষর করেছে। তাহলে জুলাই সনদে হায়ের পক্ষে একদম পরিষ্কার অবস্থান নিতে বিএনপির এত দ্বিধা কেন? ওনাদের আসলে গণভোটের 4 প্রশ্নের মধ্যে রাখাও হয়নি, পরিষ্কার দ্বিমত আছে, সেটা তো হায়ের পক্ষে গেছে। আমি ওটা বলছি, পরিষ্কার ওনাদের করা দরকার। কেন গণভোটের যে রাখা হয়নি, এখানে ডিফারেন্সটা কতটুকু? ডিফারেন্স হচ্ছে সংবিধানের 48টা পয়েন্ট এবার সংস্কার হবে, 48টা অনুচ্ছেদ। 48টা অনুচ্ছেদের ভেতরে আমরা বলেছিলাম এইখানে 16টা অনুচ্ছেদে নোট অফ ডিসেন্ট আছে, অথবা বিএনপির অথবা অন্যদের। খেয়াল করেন 32টা অনুচ্ছেদে আমরা সবাই কিন্তু একমত, 32টা নিয়ে কোনো কথা নেই। 16টার ভেতরে 14টা অনুচ্ছেদে নোট অফ ডিসেন্ট থাকতেছে, 14টা অনুচ্ছেদে নোট অফ ডিসেন্ট থাকতেছে। 2টা পয়েন্টে শুধু নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হয়েছে, আপার হাউসের পিআর এবং হচ্ছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো প্রশ্নে। শুধু এই 2টা প্রশ্নে বিএনপি নিজেকে এই জুলাই সনদ থেকে সরিয়ে নিবে, এটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে ঠিক হবে বলে আমি মনে করি না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বিএনপির এই জিনিসটা মাথায় রাখা দরকার যে বিএনপিকে কেউ আসলে কুবুদ্ধি দিচ্ছে কিনা, কিংবা বিএনপির ভেতর থেকে কেউ এই জিনিসটা করছে কিনা, যে এই জুলাই সনদের গণভোটের পক্ষের মধ্য দিয়ে এই যে গণভোটটা হচ্ছে, সেলিম ভাই কিন্তু বলছে যে এটা সংবিধান সংস্কার পরিষদ হচ্ছে, এবং এই গণভোটের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, প্রথমবারের মতো কনস্টিটিউয়েন্ট পাওয়ার পিপল ভোটের মাধ্যমে একটা পার্লামেন্ট কিংবা একটা অ্যাসেম্বলির হাতে তুলে দিচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের একটা নতুন রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করতেছে। আগামী 50 বছরের পলিটিক্স কিন্তু আমরা এই রেফারেন্স পয়েন্টের উপরে দাঁড়িয়ে কথা বলবো। আপনি সংবিধানে যখনই হাত দিতে যাবেন হাসিনার মতো ফ্যাসিবাদী কায়দায়, আমরা কিন্তু এসে এটা বলবো, আমি বলবো কিংবা আমার পরবর্তী প্রজন্ম বলবে। তার মানে এই যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মোমেন্ট, এই মোমেন্টে আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার পিপলের কাছে দিতে চান কি চান না, এই প্রশ্নের একদম পরিষ্কার অবস্থান বিএনপিকে নিতে হবে। না হলে যেটা আজকে বলার চেষ্টা করা হচ্ছে, আমি নিজে এটার সাথে একমত না, আমি এটা বলতে চাই না, আমার খুবই কষ্ট হবে যে বিএনপি 17 বছরে কি কষ্ট করেছে, জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা দল, বেগম খালেদা জিয়া কি কষ্ট করে মারা গেছেন, এটা সব আমরা দেখেছি, আমরা ওনাদেরকে পছন্দ করি। কিন্তু ওনাদের উপরে যদি এই দায়টা দেওয়া হয় যে ওনারা এই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, এইটা আমি দিতে চাই না। কিন্তু এই দায়টা কিন্তু অলরেডি আসতেছে, অলরেডি কিন্তু বলা হচ্ছে যে ওনারা কিন্তু জুলাইয়ের বিপক্ষে দাঁড়াচ্ছে, ওনারা কিন্তু আধিপত্যবাদের পক্ষে দাঁড়াচ্ছে, এইরকম ব্যাপারগুলো কিন্তু আসতেছে। সো ওনাদের আমি মনে করি খুব দ্রুত পরিষ্কার অবস্থান নিয়ে দ্বিধাহীনভাবে বলা দরকার যে জুলাই সনদে গণভোটের পক্ষে আমরা হায়ের পক্ষে নামছি, বলে দেই। তারেক রহমান সেটা একটা বক্তৃতা দিলে বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি এই গণভোটের প্রসঙ্গে যুক্ত করতে চান, আর না আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আচরণবিধি লঙ্ঘনের দায়ে নওগাঁ 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল করিমকে রেজুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কম্বল বিতরণ করে যশোর 3 আসনের প্রার্থীকে শোকজ করা হয়েছে। এরকম আরও আসলে উদাহরণ আছে, গণমাধ্যম খুললেই, পেপার বা অনলাইন খুঁজলেই পাওয়া যায়। একটু আপনার কাছে জানতে চাই, এইসব প্রার্থীরা সবাই ম্যাচিউর, এর অনেকে তারা আগে নির্বাচনও করেছেন, এবং আচরণবিধি সেটিও নতুন নয় যে এটি নতুন করে ইম্পোজ করা হয়েছে। তাহলে এই আচরণগুলো কেন এখনো প্রার্থীদের কাছ থেকে? দেখেন, এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ পার্সন টু পার্সন ভ্যারি করে অনেক কিছু। এখন যাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি যদি নিজেকে প্রিপেয়ার না করে আইন কি আছে, নির্বাচন আচরণবিধি কি আছে, এবং সেই অনুযায়ী যদি কাজ না করেন,
তাহলে ওনাকে সাফার করতে হবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওনার এই না জানার কারণে দলকেও সাফার করতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে সবাইকে রেসপন্সিবলি কাজ করতে হবে। বাট হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা সত্য, অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে এবং দল থেকেও বলার চেষ্টা করা হচ্ছে। যেরকম ধরেন এই কয়েকদিন আগে এই নির্বাচন আচরণবিধি বা নির্বাচন আইন টাইন এগুলো ইয়ে করে কেন্দ্রীয়ভাবে দলের থেকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল ভাইকে একটা লিডার করে ইয়ে করা হয়েছে। ঢাকা 17 আসনের নির্বাচনী আইন দেখার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনকে আহ্বায়ক এবং আমাকে সদস্য সচিব করে একটা টিম করে দেওয়া হয়েছে এটা দেখার জন্য। সো বিএনপির এই চেষ্টা প্রয়াসগুলি আছে যেন আমরা আইনের লঙ্ঘন না করি, আমরা রোল মডেল হিসাবে চিহ্নিত হতে পারি, আমরা সবাইকে বলতে পারি, কারো কোনো কনফিউশন থাকলে যেন আমাদের কাছে এসে জিজ্ঞেস করতে পারে এবং অতি উৎসাহী হয়ে না জেনে যেন কেউ ভুলটা না করে। তো এই জায়গাটাতে আসলে কেন করছে এটা ব্যক্তিগত ব্যাপার থেকে আসতেছে, দলের থেকে অবশ্যই কেউই চাইবে না যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করুক এবং ওনার নমিনেশনটা বাতিল হয়ে যাক, এতে দলই ক্ষতিগ্রস্ত হবে। এখন এই জায়গার থেকে যদি হানা ভোটের বেলায় যেটা আসছে যে সবাই মনে করছেন যে হয়তোবা বিএনপি একটা নেগেটিভের দিকে যাচ্ছে, নার দিকে যাচ্ছে, আবার এরকম ন্যারেটিভ তৈরিও হচ্ছে। দেখেন, রাজনীতিতে এখন অনেক ধরনের অনেক কিছু চলছে। যেরকম কয়েকদিন আগে কথা উঠেছে, এখন প্রায় অনেকেই কথা বলেছে আগে তারেক রহমান আসছে না কেন, জামাত ইলেকশনে জিতে যাচ্ছে, বিএনপির মাঠ জামাত নিয়ে গেল। আরে ভাই, তারেক রহমান কি করবে আমাদের নেতা এটা উনি ভালো জানে, বিএনপি কি করবে বিএনপি ভালো জানে। আওয়ামী লীগের মতো বিএনপি বিষয়ক সম্পাদক বা বিএনপি বিষয়ক মন্ত্রণালয় করার কোনো দরকার নাই। আপনারটা আপনি চিন্তা করেন, বিএনপিরটা বিএনপি চিন্তা করবে। বিএনপি যদি ভুল করে থাকে বিএনপি পস্তাবে, বিএনপি ভোট পাবে না। আপনি আপনারটা চিন্তা করেন। এখন বিএনপি সবাই যদি মনে করে বিএনপি ন্যারেটিভ নার দিকে যাচ্ছে, বিএনপি একটা ধীর গতিতে ম্যাচিওর দল হিসাবে আস্তে আস্তে আসতেছে, সে সব ক্লিয়ার করে দেবে বিএনপি। এটা আমার বিশ্বাস থেকে বলছি না, আমি আমার জ্ঞান থেকে বলছি, নলেজ ফ্যাক্ট থেকে বলছি। ধরেন কয়েকদিন আগে শুনলাম আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে আচরণ বিধির একটা প্রশ্ন তোলা হলো যে উনি এত প্রোটোকল নিয়ে আসছেন, এটা লেভেল প্লেইং ফিল্ড না। তো যারা এই কথা বলছেন তাদের জায়গায় যদি আমি থাকতাম, এটা আমি একদম ব্যক্তিগতভাবে বলতেছি আর কি, তাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি বলতাম যে আপনি আপনার সিকিউরিটি ফোর্স আরও বাড়ান, আরও সিকিউরিটি নেন। কেন? কারণটা হলো বাস্তবতার নিরিখের আলোকে আমাদের নেতা তারেক রহমানের এবং জিওপলিটিক্যাল যে সিচুয়েশন এবং ওনার যেই সিকিউরিটিটা প্রয়োজন, এইটা কিন্তু আসলে বিএনপির প্রচারে কিছু হলো বাধাগ্রস্ত করছে। কারণ ওনার এই সিকিউরিটি ফোর্সটা নিয়ে গণসংযোগ করা কিন্তু খুব ডিফিকাল্ট এবং ওনার এই ডিফিকাল্টির জন্য কিছু হলেও আমাদের দল বিএনপি একটু হলেও পিছিয়ে আছে অন্য অন্য দলের চেয়ে। সো আমি যদি বুদ্ধিমান হইতাম অপোজিট সাইডে, আমি বলতাম যে আপনি আরও সিকিউরিটি ফোর্স দেন, যেন আপনার জনসংযোগ করাটা আরও কঠিন হয়। কিন্তু ওনারা এটা উল্টা একটা ভার্বাটিম, উল্টা একটা ন্যারেটিভ তৈরি সৃষ্টি করছে যে উনি নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করছে। ঘটনাটা সেরকম না, কিন্তু হ্যাঁ, এটা দিয়ে একটা পারসেপশন ক্রিয়েট করানোর চেষ্টা করতেছেন। কেন? তার কারণ আপনি যদি অতীতে, এখন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি সেকেন্ড সবচেয়ে বড় দল যদি ধরেন, সেটা হচ্ছে জামায়াত ইসলাম এবং তার জোট, আপনি তাদের কথাবার্তা যদি শোনেন যে একদিকে তারা বলছে যে তারা দেশকে 5 বছর স্থিতিশীলতার দিকে দেখতে চায়, আরেকদিকে বলছে ইলেকশনের পর এবং সরকার গঠনের পর ওনারা একটা মিটিং করবে বিএনপির সাথে, আরেকদিকে বলছে যে সবাই কেন বিএনপির সঙ্গে কথা বলছে। তার মানেটা কি? তার মানে ওনারা, তারেক রহমান আমাদের নেতা দেশে আসার আগে ওনারা যা ভেবেছিলেন, দেশে আসার পর ম্যাডামের জানাজা এবং ওনাকে যেভাবে দেশের জনগণ স্বাগত জানিয়েছে, এটা দেখে জামাতের একটু হলেও টনক নড়েছে যে না, আমরা যেরকম ভাবছিলাম যে ঘটনাটা সেরকম না। তো অ্যাজ এ রেজাল্ট জামাত কিন্তু ইনডাইরেক্টলি অনেক কিছু বলার চেষ্টা করতেছে। এর মধ্যে আমি যেটা ব্যক্তিগতভাবে নিলাম যে যখন বলা হয়েছে যে বাংলাদেশকে 5 বছর স্থিতিশীল অবস্থায় দেখতে চায়, আমি মনে করি যে তুমি
অস্থিতিশীল করার কোনো একটা পায়তারা চলতেছে। ওনারা যখন বলতে চায় যে এই নির্বাচন পাতানো হতে পারে, তার মানে হচ্ছে ওনারা জানেন যে কি হচ্ছে, অনুমান করতে পারছেন, যার জন্য এই নির্বাচন কমিশন এবং সরকারকে বিতর্ক করার চেষ্টা করতেছেন। এখন নির্বাচন না হওয়া আগ পর্যন্ত এটা বলা কোনোভাবে সম্ভব না কে ক্ষমতায় আসবে। মানুষের অনেক পারসেপশন থাকতেই পারে, সেটার উপরে বেস করে আমার মনে হয় এই ন্যারেটিভ ক্রিয়েট করাটাই লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করা হচ্ছে। জি, আলোচনা আবারও ফিরছি, তার আগে একটু বিরতি নিয়ে এসে দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। একটু সেলিম ভাই আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আচরণবিধি লঙ্ঘনের কথা নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা দেখলাম যে গণমাধ্যমে জামাতের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বেশ অভিযোগ রয়েছে এবং কোথাও কোথাও টাকা বিলানোর বিরুদ্ধেও শোকজ করা হয়েছে জামাতের কোনো কোনো প্রার্থীকে। একটু আপনার কাছে জানতে চাই যে সব দলের প্রার্থীদেরই যে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করার এক ধরনের হিড়িক দেখা যাচ্ছে, এটা কি উদাসীনতা, না জানা, না কি আসলে? এখানে আসলে বাংলাদেশের নির্বাচন না, শুধু সাউথ এশিয়ার নির্বাচনের একটা আলাদা প্যাটার্ন আছে যেটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে ডিফারেন্ট। আমি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে বললাম, পৃথিবীর কোথাও নির্বাচনী প্যাটার্নটা এরকম না। সাউথ এশিয়ার নির্বাচনের প্যাটার্নের কতগুলো বৈশিষ্ট্য, একটা হলো সহিংসতা, এটা হবেই। দ্বিতীয় হচ্ছে বিভিন্নভাবে অনিয়ম করার প্রবণতা, অনিয়মের মাধ্যমে ভোট সংগ্রহ করা। তারপরে কি বলে ওই যে কি বলে ওইটাকে, ঘুষ বা যাই হোক উৎকোচ দিয়ে ভোট নেওয়ার প্রবণতা, বিড়ি খাইয়ে ভোট নেওয়ার প্রবণতা, হ্যাঁ, চা খাইয়ে ভোট নেওয়ার প্রবণতা, এগুলো সাউথ এশিয়ার নির্বাচনের প্যাটার্ন। কারণ সাউথ এশিয়ায় গণতন্ত্র, মানে আমি যদি বলি যে ফিলোসফি অর্থে গণতন্ত্র বা এডুকেশন বেসড ডেমোক্রেসি, এটা সাউথ এশিয়া হয়ে ওঠে নেই। এটা পাকিস্তানেও তাই, ভারতেও তাই, এরকম আছে এই বিষয়গুলো। তো যে কারণে আমি আসলে মনে করি যে এইটা রাষ্ট্রীয় লুফল আছে, সেটাও মেনে নিয়েছে রাষ্ট্র, যে নির্বাচন কমিশন অতটা কিছু করতে পারবে না, কত কিছু করবো। যেমন আপনি হয়তো জানেন রাসেল, যে বাংলাদেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে এমপি শিপ চলে যায়, তার বিরুদ্ধে একটা মামলা হয়, সেই মামলা সে গিয়ে যেতে হবে ওই সংসদের মেয়াদ শেষ হওয়ার পরে। এরকম যথেষ্ট উদাহরণ আছে। তাইলে এই যে মামলাটাই হওয়ার কারণ কি, আবার এই সংসদ শেষ হওয়ার পরে তাকে এমপিশিপ ফিরিয়ে দেওয়ার কারণটা কি, এবং উইথ সে যত সুযোগ সুবিধা পেত সব কিছু, টাকা তো জনগণের, সরকার নামক যে ম্যানেজার তার কিচ্ছু আসে যায় না এতে। তো এই যে জায়গাগুলো আছে, এগুলো করতে হলে আসলে নির্বাচন কমিশনটাকে বা নির্বাচনী ব্যবস্থাটাকে আরও বেশি স্বচ্ছ করতে হবে, আরও বেশি অ্যাকাউন্টেবল করতে হবে। কিন্তু এখনও যে নির্বাচন কমিশনটি বাংলাদেশে রয়ে গেছে 5ই আগস্টের পরে, সেই নির্বাচন কমিশনটি বাংলাদেশের সবচাইতে স্বৈরাচারী একটা অর্গানাইজেশন টিল টুডে, স্বৈরাচারী অর্গানাইজেশন। এই নির্বাচন কমিশন কাউরই কোনো কথা শোনে না, এবং নির্বাচনী আইন যেগুলো আছে এগুলো গণতন্ত্র বিরোধী, অগণতান্ত্রিক আইন আছে অনেকগুলো। যেমন আমি একটা কথা বলি, যে 1% ভোটের, আমি শেষ করে দিচ্ছি, 1% ভোট না হলে, সমর্থন না হলে সে স্বতন্ত্র প্রার্থী হতে পারে না। তাহলে আপনি বলছেন এটা গোপন ভোট। জি, ডিবেটের বিষয় ফরিদুল হক, একটু আপনার কাছে জানতে চাই আরেকটি ভিন্ন প্রসঙ্গে। জুলাই, যেটি কিছুক্ষণ আগে সেলিম ভাই বলছিলেন যে জুলাইয়ের আন্দোলনের উপর বেস করে এনসিপি গড়ে উঠেছে। আন্দোলনের যারা সম্মুখ সারির নেতা, তাদের মধ্যে একজন উপদেষ্টা মাহফুজ আলম, সে ছাত্র প্রতিনিধি হিসেবেই গেছেন সরকারে এবং বেরিয়ে এসে এনসিপিতে যোগ না দিয়ে এখন আজকে তিনি বললেন নতুন করে শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই এবং মেইল অ্যাড্রেস দিয়েছেন যারা এই তার উদ্যোগে সামিল হতে চান। তার মানে একটা নতুন দল গড়ার ইঙ্গিত দিচ্ছেন, মানে কি জুলাইয়ের আন্দোলনকে ঘিরে আরও একটি দল হতে যাচ্ছে? আপনারা কিভাবে দেখেন? আমি এটা মনে করি না যে উনি এখনই একটা নতুন দল করার মতো, এখনই তো এই মুহূর্তে নতুন দল করার মতো কোনো পরিস্থিতি নেই। তবে একটা জিনিস তো হয়েছে যে বিশেষত নির্বাচনী আসন সমঝোতা করার মধ্য দিয়ে, এনসিপি নির্বাচনী আসন সমঝোতা করার মধ্য দিয়ে এনসিপি এককভাবে নির্বাচন করে একটা নতুন রাজনৈতিক শক্তি এবং নতুন একটা রাজনৈতিক ধারা তৈরি করার যেই আকাঙ্ক্ষা ছিল, এবং এনসিপি নিজেও যে কমিটমেন্ট করেছে গত 1.5 বছর ধরে যে কার্যক্রম হয়েছে, সেই জায়গাতে কিছুটা সময়ের জন্য হলে একটা ধাক্কা লেগেছে। এই ধাক্কা লাগাতে স্বাভাবিকভাবেই একটা বড় অংশের মানুষ এই মুহূর্তে কিছুটা হলেও এনসিপির প্রতি বিরূপ হয়েছে। তারা যেভাবে এনসিপিকে দেখতে চাচ্ছিল একটা স্বতন্ত্র সত্তা হিসেবে, সেই জায়গাতে একটা ধাক্কা লেগেছে। এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে মাহফুজ আলম তো অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো উনিও হয়তো ওইটাই চাচ্ছিলেন। তো যেহেতু এটা যে কোনো কারণেই এই মুহূর্তে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে হয়নি কিংবা হচ্ছে না, তো স্বাভাবিকভাবেই সমাজের যে অংশের মানুষরা এটা চেয়েছিল তাদের মধ্য থেকে একটা আকাঙ্ক্ষা এবং একটা আপিল কিন্তু তৈরি হয়েছে যে আরেকটা উদ্যোগ নেওয়া হোক।
এবং জুলাইয়ের পরে নতুন নতুন রাজনৈতিক উদ্যোগ আরও অনেক নিতে হবে, আরও অনেক হবে। সেটা দল আকারে হতে পারে, বিভিন্ন ফর্মে হতে পারে। শুধু রাজনৈতিক দলই রাজনৈতিক উদ্যোগ নয়, মানে আমাদের এই জিনিসটা থেকেও বেরোতে হবে। রাজনৈতিক দলই কিন্তু রাজনৈতিক সংগঠন না, কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠান না, এর বাইরে আরও অন্যান্য প্রতিষ্ঠান হতে পারে। এখন উনি কিভাবে ভাবছেন, উনি কিভাবে করবেন, এটা উনি নিশ্চয়ই আস্তে আস্তে সময়ে সময়ে করবেন, খোলাসা করবেন। তবে আমি মনে করি যে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের যে কমিটমেন্টগুলো ছিল, আমরা যে নতুন বাংলাদেশ দেখেছিলাম, সেই আকাঙ্ক্ষা নিয়ে আরও যদি এরকম 5টা 10টাও যদি উদ্যোগ আসে, সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে। সেটা এবং আমরা এটাকে সাধুবাদই জানাবো যদি নতুন কোনো উদ্যোগ আসে। রেজাজ কবির, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেসব জায়গায় বিএনপির থেকে জোটের শরিকদেরকে প্রার্থী দেওয়া হয়েছে তাদের অনেকেই আবার চিন্তিত, কারণ সবখানেই বিএনপির, সবখানে না বললে বেশিরভাগ জায়গাতে আবার বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। বিএনপির বলছি কারণ কাউকে অবশ্য বলাটা ঠিক হবে কিনা, কাউকে তো এর মধ্যে বহিষ্কারও করা হয়েছে। সেই জায়গাতে আসলে এই বিতর্কিত বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিএনপির ভাবনা কি? এই জায়গাটা আসার আগে আমি জাস্ট একটু ছোট করে উত্তরটা দিতে চাই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে রাজনীতিটা করেছে সেটা হচ্ছে ৭১কে কক্ষিগত করেছে, আর এনসিপির কথাবার্তায় ওনারা মনে হয় যে ২৪-এর ৫ই আগস্ট কক্ষিগত করতে যাচ্ছে, কিন্তু দুইটাই কিন্তু আপামর জনতার, কোনো রাজনৈতিক দলের না। হ্যাঁ, এই জায়গাটার থেকে আমাদের সরে আসতে হবে, ১ নম্বর। আর কথায় কথায় বলা যে জুলাই আগস্ট এনসিপির নেতৃত্বে হয়েছে, হতে পারে, বাট পলিটিক্যাল একটা ব্যাকিং না থাকলে এত বড় আন্দোলন, এত বড় আপরাইজিং করা সম্ভব না। এই জায়গাটাতে আমাদের মনে হয় একটা নমনীয় অবস্থায় আসতে হবে এবং সহনশীল অবস্থায় আসতে হবে, একমতের জায়গায় আসতে হবে। কারণ এখন আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু এখন সবাই বাংলাদেশি পক্ষের শক্তি। আগে একটা ভাগ করতে পারতাম, কিন্তু এখন আমরা সবাই বাংলাদেশি। এই জায়গাটা আমাদের সবার ধারণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে। আচ্ছা, এখন বিদ্রোহী প্রার্থীর কথা যে জায়গা বলছি, যে শুরুর দিকে যেখানে বিএনপি জোটের প্রার্থী দিয়েছিল, সেখানে যখন বিএনপির অন্যান্য নেতা কর্মীরা যেটা মেনে নিতে পারেনি, তাদেরকে সেই জায়গার থেকে, তারা যখন তাদের সিদ্ধান্তে অনড় ছিল যে না তারা স্বতন্ত্র ইলেকশন করবে, সেখান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে জোট না, কিন্তু বিএনপি থেকেই দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির অন্যান্য নেতাকর্মীরা এমনকি দেখা যাচ্ছে যে ওই প্রত্যন্ত এলাকার জনগণও মনে করছেন যে ওই লোকটি ওখানকার জন্যে প্র্যাকটিক্যালি রিজনেবল না ওইখানের ইলেকশন করার জন্য, ওনার সমর্থন নেই। ওইখান থেকে কিছু দলের ভিতর থেকেই স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে। কিন্তু এরই মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা নিয়েছেন, চেষ্টা করছেন, সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, স্বতন্ত্র প্রার্থী যতটুকু কমিয়ে আনার এটা চেষ্টা করছেন, এবং অনেকে সরেও আসছে, এবং এই প্রসেসটা চলমান, বিদ্যমান, এবং এটা ইলেকশন আগ পর্যন্ত চলমান থাকবে। এবং কেউ যদি না মানে পরবর্তীতে কি হবে সেটা তো আসলে আমি বলতে পারবো না, সেটা আমাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত এবং জনাব তারেক রহমানের দল যে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে। জি, আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ২৪ ঘন্টায় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।